খলিফা হারুনুর রশিদের শাসন। পুরো আরব আজম জুড়ে বিস্তৃত তার সুশাসন, ন্যায় বিচার আর বিচক্ষণতার গল্প। কিন্তু একেবারে সাক্ষ্য প্রমাণবিহীন একটি মামলার সুবিচার নিশ্চিত করার সাধ্য কি তার আছে? চিন্তিত খলিফা রাতের আঁধারে বিচরণ করছিলেন মরুভূমিতে। এমন সময় দেখেন কিছু শিশু একটি আদালত সাজিয়ে খেলা করছে। অবশেষে সেই মামলার সমাধান তিনি খুঁজে পান এই আদালতে। আমর, তুমি কি কোনো শিশুর কলকাকলি শুনতে পাচ্ছ? এই রাতে নির্জন মরুভূমিতে শিশুদের কলকাকলি আসবে কোথা থেকে? আমার মনে হয় শাহেন সাহেব। না না আমর, না। তুমি মনোযোগ সহকারে কর্ণপাত করো, জরুর শুনতে পাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখানে এই সময় শিশুদের কলকাকলি আসলো কোথা থেকে? শাহেন সাহেবের শ্রবণ ক্ষমতা আমাকে দারুণ ভাবে আলোড়িত করেছে। পদে পদে প্রশংসা আমার একদম পছন্দনীয় নয়। আমর, চলো ওদিকে দেখি, খোঁজ করে কি হচ্ছে। এই ওদেরকে দিলাম, ওরা পারবে তো? হ্যাঁ, ওরা পারবেই তো। চলো না দেখি ওরা কি করে। এই আমি যাই। আরে না না, এখন না, আগে দেখি ওরা কেমন করে। জি মাননীয় কুশলীগণ, আজ শুক্রবার বেলা 11 ঘটিকা, জুম্মার নামাজের পূর্ব সময়। অতএব আদালতের কার্যক্রম যথারীতি শুরু করা হোক। ধন্যবাদ মাননীয় আদালত। আমি আজকে শুনানির শুরুতে আমার মক্কেল, মামলার বাদী শেখ আব্দুর রহমানকে কিছু প্রশ্ন করতে চাই। প্রার্থনা মঞ্জুর করা হলো। আচ্ছা আব্দুর রহমান, আপনার পুরো নাম তো শেখ আব্দুর রহমান বিন আমির আল জাবির। জি হ্যাঁ। তার মানে কি এই যে আপনার পিতা জাবির প্রদেশের আমির ছিলেন? জি হ্যাঁ, আমার পিতা জান্নাতবাসী শেখ আব্দুর রৌফ বিন আমির আল জাবির এ প্রদেশেরই আমির ছিলেন এবং আমার পিতামহ তাই। মাননীয় আদালত, লক্ষণীয় যে এই ব্যক্তি শেখ আব্দুর রহমান বংশ পরম্পরায় একজন ধর্নাঢ্য ব্যক্তি। আপনার পিতা তো জান্নাতবাসী হয়েছেন, আর মাতা? আল্লাহর ইচ্ছায় তিনিও বহুকাল আগে পরলোক গমন করেছেন। তাহলে তো নিশ্চয়ই ভাই বোন বেঁচে আছে। কষ্টে বুকটা ফেটে গেলেও এ আমি বলতে পারছি না যে আমার বংশের কেউ বেঁচে আছে। আপনার সামনের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটিকে কি আপনি চেনেন? জি, তিনি আমার বাল্যবন্ধু জায়েদ বিন নোমায়েন। কিরকম বন্ধুত্ব, কতকালের? দীর্ঘকালের বন্ধুত্ব, ঘনিষ্ঠ বন্ধুত্ব, যেন দুটি দেহে একটি প্রাণ। হ্যাঁ বল। আজ কিন্তু তুই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি। কেন আজকে কেন? আরে গত 2 দিন আগেই তো তোদের বাড়িতে গিয়ে ঘুরে আসলাম। আহা, এত জেরা করছিস কেন? আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তাদের সবার সাথে তোকে পরিচয় করিয়ে দেব। দেখ, এই কোনো না কিন্তু আমি শুনবো না। আসলে তোর মতো বন্ধুকে না মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে আমার গর্ব হয়, তৃপ্তি পাই। আর সেই তৃপ্তি থেকে তুই আমাকে বঞ্চিত করতে চাচ্ছিস? না দোস্ত, আসলে বাড়িতে মা খুব অসুস্থ, আর এমন একটা সময়ে তাকে দেখে রাখার মতো তো কেউ। কি? মা অসুস্থ? সে কথা তুই আমাকে এখন বলছিস? এই চল, আমিও তোর সাথে তোদের বাড়ি যাব। তুই ভেবে দেখ, ফিরে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। অত ভাবার দরকার নেই আমার, চল তো। তো হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের এত বছরের বন্ধুত্ব চুকে গেল, এমনকি কাজের দরবারে হাজির হতে হলো? ভ্রমণ করার শখ আমার
ছোটবেলা থেকে সুযোগ পেলেই আমি ভ্রমণে বের হই। এ কথা আমার পাড়া প্রতিবেশী সকলেরই জানো। ভ্রমণ করে আমি আমার মনের তৃপ্তি পাই। আল্লাহর দুনিয়াকে দেখে আমি আমার চক্ষু শীতল করি। কিন্তু কে জানতো এবারের ভ্রমণ আমার কাল হয়ে দাঁড়াবে, মনের তৃপ্তির বদলে অশান্তি ডেকে আনবে। আহা, আপনি ধাঁধার অবতারণা করছেন কেন? সরাসরি প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, সরাসরি প্রশ্নের উত্তর দিন। আপনাদের বন্ধুত্বে ফাটল ধরলো কিভাবে? তাই বলছি মাননীয় আদালত, এবার আমি স্থির করলাম ভ্রমণের জন্য দূরে কোথাও যাব, এবং তা দীর্ঘ সময়ের জন্য। যেহেতু আমার কোনো নিকট আত্মীয় বেঁচে নেই, পরিবার পরিজন বেঁচে নেই, তাই আমার অনুপস্থিতিতে আমার ধন সম্পদের পাহারাদার নির্বাচন করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। অবশেষে অনেক ভেবেচিন্তে জায়েদ বিন নোমায়েরের কথাই আমার মনে আসলো। পৃথিবীতে তার চেয়ে অধিক বিশ্বাস আমি আর কাউকে করতে পারি না। আমি আমার সকল সম্পত্তি বিক্রি করে যে স্বর্ণ মুদ্রা পাই, তাই একটি কলসিতে ভরে নিয়ে যাই বন্ধুর কাছে রাখার জন্য। জায়েদ, 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 জায়েদ। আরে বন্ধু, হ্যাঁ। এই সাত সকালে আমার বাড়িতে, তাও আবার এই কলসি হাতে, কি বিশুদ্ধ পানি নিয়ে এলে বুঝি আমাদের জন্য? আরে না না, আমি অনেকটা পথ এটা বয়ে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, একটু জিরোতে তো দাও। জিরো জিরো। বন্ধু, আমি কয়েকদিনের জন্য ভ্রমণে বের হব, তাই এটা তোমার কাছে রাখাই নিরাপদ মনে করছি। তা কি আছে এতে? আরে তেমন কিছু না, সামান্য তেল। আর তেমন কিছু না হলেও একদম আমার জনমানব শূন্য একটা গ্রহে এটা রেখে যাব, তার চেয়ে বরং তোমার মতো বিশ্বস্ত বন্ধু আছে সেখানেই রাখাটা ভালো নয় কি? তা ঠিক। তা তুমি এটা কদিনের জন্য আমার কাছে রেখে যাচ্ছ, আর কদিনের জন্য তুমি বিদেশ যাচ্ছ? এই ধরো মাসখানেক। চিন্তা করো না বন্ধু, চিন্তা করো না। এই বুকের মধ্যে কলিজাটাকে যেরকম হেফাজত করে রাখি, তোমার এই আমানতটাও তোমার বন্ধু ঠিক তেমনি ভাবে হেফাজত করে রাখবে। আরে বন্ধু, সে বিশ্বাস আছে বলেই তো এত কষ্ট করে এটা বয়ে নিয়ে তোমার কাছে আসলাম। আল্লাহ যেন তোমার এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন। অবশ্যই, আমিন। আমার জন্য দোয়া করবে, আমিও তো ভ্রমণে বের হচ্ছি, আল্লাহ যেন আমার কল্যাণ করে। আমিন, আল্লাহ তোমার কল্যাণ করুক। ঠিক আছে বন্ধু, ইয়ে, একটু বসে একটু পানি খেয়ে গেল তো। আরে না না, খাবো অন্য সময়। হ্যাঁ, আসি বন্ধু, দোয়া করো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কেমন আছে এতে? সামান্য তেল হলে এটা আমার কাছে, সে আমার উপর একদিন রেখে এটা দিয়েছে। আমি আমি কেন অনুসন্ধান করতে যাব ভিতরে কি আছে না আছে? ছি 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 ছি। তাহলে এই দুঃখী জায়েদের দোষ হচ্ছে কেন? জি হুজুর, বন্ধু আমার কোথায় 1 মাসের কথা বলল, আর সেখানে 3 মাস গিয়ে 6 মাস গড়িয়ে বছর পার হতে চলল, তবু আব্দুর রহমান ফিরে এলো না, একটা খবরও দিল না। কোথায় আছে, কেমন আছে, তাও তো কিছু বুঝতে পারছি না। হে আল্লাহ, যেখানেই থাকে তুমি তাকে সালামতে রেখো। ওর কলসির তেলটাও কেমন আছে, নষ্ট হয়ে গেল নাকি? একদিনও তো দেখলাম না। না, কাল সকালে ওটাকে একটু নেড়ে চেড়ে দেখতে হবে। জায়েদ, বাড়ি আছো নাকি জায়েদ? এসো, আবার কি এলো? জায়েদ, বাড়ি আছো নাকি জায়েদ? হ্যাঁ আছি, জি আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকুর। এই রাতে মরুভূমিতে চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, অবশেষে একটা ঠাঁই পেলাম। আলহামদুলিল্লাহ। আসুন আসুন, ভেতরে আসুন।
চলো চলো বাবা। তোমরা ভালো আছো তো বাবা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি বিশ্রাম করুন, বসুন বসুন, আমি আসছি। জি জি, বসুন। আলহামদুলিল্লাহ। হায় কপাল আমার, বাড়িতে মেহমান এসেছে আর আমার কপালে চিন্তার ভাঁজ। আচ্ছা যাই, দেখি একটু কথা বলে দেখি কি করা যায়। কে এসেছে গো? একজন গুরুত্বপূর্ণ মেহমান। আমাদের গৃহে তাকে স্বাগত, কিন্তু এই অসময়ে মেহমান নিয়ে এলে? রাবেয়া, একটু আস্তে বলো, উনি শুনতে পেলে। উনি কি আমাদের এখানেই থাকবেন? হ্যাঁ, উনি অনেক বিপদে পড়ে আমাদের এখানে এসেছেন। তার মতো পরোপকারী একজন ব্যক্তি মেহমান হিসাবে পাওয়া, সে তো ভাগ্যের ব্যাপার। খুবই ভালো কথা, কিন্তু অমন মহান ব্যক্তিকে সমাদর করতে না পারলে, ভালো মন্দ খাওয়াতে না পারলে, মান সম্মান যতটুকু আছে ততটুকুও যাবে। কেন? খাওয়াবো। খাওয়াবো? কি দিয়ে? দুপুরবেলা যে শুধু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খেলে, তা কি ভুলে গেছো? আমি এখন কি করব, কি করব? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার বন্ধু রেখে যাওয়া তেল থেকে খানিকটা বিক্রি করো না। কি বলছো তুমি? না না না, এটা হয় না। কেন হবে না? আপাতত প্রয়োজনটা মেটায়, তারপর তেল কিনে যথাস্থানে রেখে দিলেই হলো। এ আমানতের খেয়ানত। খেয়ানত হবে কেন? আমরা তো তার সম্পদ মেরে দিচ্ছি না। না, তিনি 1 মাসের কথা বলে গেছেন, সেখানে 1 বছর হতে চললো, এখনো আসার নাম নেই। আসবে কিনা তারও কোনো ঠিক নেই। আর এলেও বাকি, যে তেলটুকু বিক্রি করব সেটা আবার কলসিতে ঢেলে রাখবো। আমি তার জিনিসে হাত লাগাতে পারবো না, আমি তাকে কথা দিয়েছি। তাহলে তুমিই ভেবে দেখো কি করবে। একদিকে মেহমান, একদিকে বিশ্বাসের মর্যাদা। ও, আমি কোন দিকে যাব? শোনো, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার বর্তমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সে বর্তমানে যা করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যে তার সামনে এখন উপস্থিত। কি করব, কি করব আমি? লোকটি বিপদে পড়ে আমার বাড়ি এসেছে, আর আমি আমার পিতার সময় থেকে সে আমার পরিবারের নানান উপকার করে আসছে। তার মতো পরোপকারী ব্যক্তিকে মেহমান হিসাবে পাওয়া তো আমার সৌভাগ্য, কিন্তু তাকে একটু সমাদর করতে না পারলে। বউ বলল, বন্ধুর জমা রাখা তেল থেকে খানিকটা দোকানে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু কিন্তু তাকে করে হয়? এই যে আমানতের খেয়ানত। আচ্ছা আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে কে হতে পারে? এই সময় সামনে যে উপস্থিত এই মেহমানই আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর বন্ধু সে তো বহু দূর কি বাত। তাকে এখন হাতের কাছে যা আছে তাই দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করি, তাই দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করি।
ধরো আমার, এ ধরো আমার, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, এই ধরো আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন ধনী হয়ে গেছি, 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 এ ধরো আমার, এই ধরো। জায়েদ, কি হলো জায়েদ, কিছু বলছো নাকি? তেমন কিছু না জনাব, একটু অপেক্ষা করুন জনাব, আমি একটু বাইরে যাব, এসে আমরা দুজন একসাথে আহার করব জনাব, একটু অপেক্ষা করুন, তারপর আমরা একসাথে দুজনে গল্প করব, আহারের পর গল্প করব জনাব, গল্প করব। কত বড় লোভী হলে সে আরেকজনের ধনকে নিজের ধন মনে করতে পারে। চিন্তা করেছেন মাননীয় খলিফা? মহামান্য খলিফা, একজন দুঃখী মানুষ বেঁচে থাকতে চায়, আর আব্দুর রহমান তো তাকে বলে গেছে এর মধ্যে তেল আছে, তাহলে তো আব্দুর রহমান নিজেই মিথ্যা কথা বলছে। এই দুঃখী জায়েদের দোষ হচ্ছে কেন? তিনি তো শুধু বাঁচার স্বপ্ন দেখেছেন। কি যায়, শেষ পর্যন্ত তুমি আমার সম্পদ দখল করার সিদ্ধান্ত নিয়ে নিলে। সম্পদ? সেখানে কোনো সম্পদ ছিল না, শুধু তেল ছিল, তেল। তুমি আমার কাছে শুধু এক কলসি তেল রেখে গিয়েছিলে। কেন, তুমি কি অন্য কিছু পাওনি সেখানে? না, পাইনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। যা পেয়েছি সব আমার ধন, এগুলো আমার, আমার ধন। আল্লাহ আমাকে করুণা করে এই ধন আমাকে দিয়েছে। আমি আমার সমস্ত সম্পদ বিক্রি করে এই স্বর্ণ মুদ্রাগুলো এখানে রেখেছি। তুমি এগুলো দখল করে আমার বিশ্বাসের অমর্যাদা করো না। বিশ্বাস? বিশ্বাসই যদি করেছিলে তবে কলসির ভিতরে কি ছিল সেটি গোপন করলে কেন? শুধু এইটুকু অপরাধে এই কলসির সমস্ত সম্পত্তি কি তোমার হয়ে যেতে পারে বন্ধু? বলো বন্ধু, বলো বলো। কিসের বন্ধু? যদি বন্ধুই ভাবতে তাহলে অমন দুরবস্থার দিনে আমার ওই দুরবস্থা দূর করার জন্য তুমি ব্যবস্থা নিতে, কিন্তু সেটা তো করনি। সেটা হয়তো আমার অবহেলা, কিন্তু তাই বলে তুমি এই সম্পদ দখল করে আমাকে পথে বসিও না বন্ধু, আমাকে পথে বসিও না। আমি কিছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। এই সম্পদ আমার, এই সম্পদ দিয়ে আমি আমার সুখের সংসার, আমি সুন্দর জীবন যাপন করব। এই সম্পদ আমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমার। দেখো বন্ধু, বন্ধুত্বের পৃষ্ঠে তুমি এভাবে ছুরিকাঘাত করলে তুমি নিজের উপরেই জুলুম করবে। আমি না না, আমি মানি না, আমি মানি না। দূর হও, দূর হও, তুমি দূর হও, দূর হও আমার কাছ থেকে, দূর হও, দূর হও, দূর হও, দূর হও, দূর হও। এসব অলীক স্বপ্ন না দেখে বাস্তবে কি হয়েছিল তাই বলুন। 1 বছর হয়ে গেল। গত বছর এই সময় তো আব্দুর রহমান বিদেশ সফরে গিয়েছিল। সে যে আর ফিরে আসবে না এই ব্যাপারটা এখন প্রায় নিশ্চিত। প্রথমে ঘরটা ঠিক করা দরকার, তারপর কিছু উট দুম্বা কিনে একটা খামার দেব। বউটার গায়ে কোনো অলংকার নাই, তাকে কিছু গহনা বানিয়ে দেব। কিন্তু একবারে সব করলে লোকজন সন্দেহ করবে, নানা রকম প্রশ্ন তুলবে। করলে করুক, বলবো গুপ্তধনের সন্ধান পেয়েছি। একটা ব্যবসা সাজিয়ে বসলেও খারাপ হয় না, স্থায়ী রোজগারের ব্যবস্থা হবে। আরে অর্থ, তুই এতদিনে আমার কাছে ধরা দিলি। অর্থ, কতদিন বউ ছেলে মেরে ঠিক মতো একটু ভালো খাবার কিনা দিতে পারি নাই, কত রজনী অভুক্ত কাটিয়েছি। যাই, এখন কলসিটা গোপন জায়গায় রেখে দিই, কাল সকালেই চলে যাব কোনো পশুর হাটে। আগে 100টা উট আর 500 দুম্বা কিনে নেই, বাস। বন্ধু জায়েদ, বাড়ি আছো নাকি? আব্দুর রহমানের কণ্ঠস্বর মনে হচ্ছে না? জায়েদ,
বন্ধু জায়েদ, বাড়ি আছো নাকি? জায়েদ? হ্যাঁ আছি আছি, আসুন আসুন। আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত বন্ধু। তোমাকে দেয়া কথা অনুযায়ী 1 মাসের মধ্যে আমি আসতে পারি। খুবই দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম। না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। এই তোমার বন্ধু জায়েদ তোমার জন্য তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে মজুদ থাকবে। এইটুকু তো আমার সান্ত্বনা হে বন্ধু। তুমি বসো বসো আব্দুর রহমান, তুমি বসো। অনেক দূর থেকে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত। না না বন্ধু, আমি এখন বসবো না, আমি বাড়িতে গিয়েই বিশ্রাম নেব। তুমি কই দাও, আমার তেলের কলসিটা দাও। একটু অপেক্ষা করো, ভেতরে যাব আর কলসি নিয়ে চলে আসবো। এই নাও বন্ধু, তোমার আমানত। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বাহ, একদম দেখি আগের মতোই আছে বন্ধু, কোনো পরিবর্তন হয়নি, একদম আগের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, খুব সুন্দর আছে। যত্নের কোনো কসুর করিনি তাই। ঠিক আছে বন্ধু, পরে কথা হবে, তাহলে দেখা হবে। হ্যাঁ, সব ঠিক আছে কিনা একটু দেখে নাও। তার আর দরকার হবে না বন্ধু, আমার কাছে তোমার নামের আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে আস্থা। ঠিক আছে বন্ধু, আসি, আবার দেখা হবে। হ্যাঁ, এবারের মতো তো বিদায় করলাম, কিন্তু সে বাড়ি গিয়ে কলসিতে তো শুধু তেল ছাড়া আর কিছুই পাবে না, এবং সাথে সাথে ছুটে আসবে। আসুক আসুক, বলবো তুমি যা রেখে গিয়েছিলে তাই তো আছে। প্রমাণ তো আর করতে পারবে না, কোনো সাক্ষীও তো আর নেই। যাই বাবা, অত শত চিন্তা করার সময় নেই আর। কাল সকালে আবার হাটে যেতে হবে। যাই যাই বাবা, যাই যাই। বাবা, পেট ভরে খাও। আব্বু, এত মজার মজার খাবার তুমি কোথা থেকে আনলে? এর আগে কোনোদিন এগুলি আনোনি কেন? হ্যাঁ, এর আগে তো আমরা এসব চোখেই দেখিনি। সব আল্লাহর মেহেরবানি বাবা, সব আল্লাহর মেহেরবানি। খা বাবা, খা, পেট ভরে খা, পেট ভরে খা। নে নে, খা। আচ্ছা আব্বু, তুমি তো আজকে হাটে পশু কিনতে যাবে, তাই না? আমার জন্য একটা লাল স্বাস্থ্যবান ঘোড়া কিনে আনবে। ওটাতে চড়ে আমি উট দুম্বাগুলা পাহারা দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আনবো বাবা আনবো। তো বাবা, তোমার কিছু লাগবে না? আমার জন্য কয়েকটি পার্সি মোরগ কিনে আনবে, লাল ছুটি দেখে। আমি ওগুলো দিয়ে মোরগ লড়াই খেলবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার আর তোমাদের যার যা আবদার আমি সব পূরণ করে দিব, সব পূরণ করে দিব বাবা, সব পূরণ করে দিব। খাও খাও বাবা। জায়েদ, বাড়িতে আছো নাকি? জায়েদ, আরে বেরিয়ে এসো। জায়েদ, শুনতে পাচ্ছ নাকি? জায়েদ, এই জায়েদ। কি হয়েছে বন্ধু, তুমি এত সকালে আর হাঁপাচ্ছ কেন? আর সকালে কি, আমি পারলে তো গত রাতেই চলে আসতাম। আমার সারা রাত ঘুম হয়নি, আমার মানে সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে বন্ধু। কেন কেন, তুমি কলসি কি ঠিক মতো পাওনি? আহা, আমার কলসি তো পেয়েছি, কিন্তু কলসির মধ্যে আমার রাখা স্বর্ণগুলো। স্বর্ণ? তুমি তো এক কলসি তেল রেখে গিয়েছিলে আমার কাছে, স্বর্ণ কোত্থেকে আসলো? হ্যাঁ জায়েদ, আমি তখন তোমাকে সব কথা খুলে বলিনি। বন্ধু, তুমি সত্যি করে বলো, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছো, কি করেছো? দয়া করে বলো বন্ধু, কোথায় রেখেছো? কি বলছো তুমি? কি করেছি, কোথায় রেখেছি,
এগুলো তুমি কি বলছো? অস্বীকার করো না জায়েদ, এই স্বর্ণ মুদ্রার কথা তুমি ছাড়া পৃথিবীর আর কারো জানার কথা নয়। কি বলছো তুমি? মেহেরবানি করে তুমি ওগুলো ফিরিয়ে দাও, তুমি আত্মসাৎ করো না। তোমার অর্থ আত্মসাৎ করবো আমি? আমি এ কথা তুমি ভাবতে পারলে? শুধু ভাবছি না, বলছি কলসির ভিতরে কি ছিল সেটা তুমি ছাড়া পৃথিবীর কেউ জানার কথা না। আব্দুর রহমান, তুমি তুমি শিষ্টাচারের সীমা অতিক্রম করে যাচ্ছ। মনে হচ্ছে তুমি আমার সাথে বন্ধুত্বই রাখতে চাচ্ছ না। বিশ্বাসঘাতকতার নিষ্ঠুর ছুরি তুমি ইতিমধ্যেই বন্ধুত্বের গলায় চালিয়ে দিয়েছো, তারপরেও তুমি থামো, অনেক হয়েছে আব্দুর রহমান, অনেক হয়েছে। তুমি আমার কাছে শুধু ওই কলসি, তেলওয়ালা কলসির বাইরে আর কিছু রেখে যাওনি। মিথ্যা বলো না তুমি। আমি মিথ্যা বলছি না আব্দুর রহমান, আমি সত্য বলছি। বুঝতে পেরেছি, ব্যবসা করে করে বন্ধুত্বটাকেও তোমার কাছে এখন ব্যবসার পণ্যের মতো মনে হয়। তাই অর্থের মানদণ্ডে তুমি আমার বন্ধুত্বকেও মূল্যায়ন করতে এসেছো। তোমার সঙ্গে এখন আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। জায়েদ, ওই নামটি তোমার মুখে উচ্চারণ করবে না। যাও যাও, কি বলছো এসব তুমি? বেরিয়ে যাও। জায়েদ, তুমি ভুল করছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি কেন বুঝতে পারছো না জায়েদ? ও, বেরিয়ে যাও। জায়েদ, তুমি ভুল করছো। আমি ঠিক কাজ করছি, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কত বড় ধোঁকাবাজ! বলেছিল কলসিতে তেল আছে, আর এখন বলছে কলসিতে তেলের সাথে স্বর্ণ মুদ্রাও ছিল। মাননীয় আদালত, যেহেতু আব্দুর রহমান কলসিতে তেল রেখে গিয়েছিল, বলেছিল সে 3 মাসের মধ্যেই ফিরে আসবে, 1 বছর পরে ফিরে এসে কলস পর্যবেক্ষণ করে দেখেছে কলস যেরকম রেখে গিয়েছিল সেই রকমই আছে। আমি ঠিক আছে কিনা তা দেখে নিতে বলেছি, তাও দেখে নেয়নি। মহামান্য আদালত, এ থেকেই বোঝা যাচ্ছে যে আমার মক্কেলের কোনোই দোষ নেই। আমার মক্কেলকে বেকসুর খালাস দিন, আর মিথ্যে মামলার দায়ে আব্দুর রহমানকে যথাযথ শাস্তির আওতায় আনুন। ঠিক 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 ঠিক। মহামান্য খলিফাতুল মুসলিমিন, জায়েদের কাছ থেকে আমরা জানলাম জায়েদ বলেছে শুধু তেল ছিল, তেল, কোনো স্বর্ণ মুদ্রা ছিল না। মিথ্যা বলো না তুমি। আমি মিথ্যা বলছি না আব্দুর রহমান, আমি সত্য বলছি। তার মানে জায়েদ কলসির ভিতরে পরখ করেছিল, তা না হলে তেল ছাড়া অন্য কিছু ছিল না, সেটা সে কি করে জানলো? রোদের যা প্রখরতা, বাহিরে বের হওয়াই দায়। আর বলো না, কাল দুপুরে দেখি কি আমার দুম্বাগুলো পর্যন্ত গরমের চোটে ওই পানিতে নেমেছে। আহা, কার কি অভিজ্ঞতা হলো একে একে সবাই বয়ান করো। হ্যাঁ, আমরা একে একে বয়ান করি, আর তুমি এ ফাঁকে সকল খোরমাগুলো খেয়ে শেষ করো। হ্যাঁ, বুদ্ধি তো ভালোই পাকিয়েছো। হ্যাঁ, এটা কে গেল? এটা আব্দুর রহমান না? কোন আব্দুর রহমান? আরে ওই যে শেখ আব্দুর রহমান বিন আমির আল জাবির। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কেমন পাগল পাগল লাগছে না? মনে হচ্ছে একেবারে নিঃস্ব ফকির। আচ্ছা, আমরা কথাবার্তা না বলে ওকে ডাকি না কেন? এই যে ভাই, এই ভাই, এই যে আজ এইদিকে শুনুন, শুনুন, এদিকে আসুন, শুনুন। ওর বন্ধু জায়েদ ওর সঙ্গে প্রতারণা করেছে,
কি বলো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছে। গত বছর আব্দুর রহমান সিদ্ধান্ত নিল বিদেশ সফরে যাবে, কিন্তু তার এত অর্থ সম্পদ কোথায় রাখবে? বিশ্বস্ত কোনো জায়গা না পেয়ে শেষে সমস্ত অর্থ সম্পদ বিক্রি করে কাঁচা স্বর্ণমুদ্রাগুলো একটা কলসিতে নিয়ে তার বিশ্বস্ত বন্ধু জাহিদের কাছে রেখে গেল। কিন্তু সে জাহিদের কাছেও একটা জিনিস গোপন করেছে, পুরো কলসিতে সমস্ত স্বর্ণমুদ্রাগুলো রেখে উপরে সামান্য তেল দিয়ে কলসটা ভর্তি করে দিয়েছে। তাহলে সে খলিফার কাছে বিচার নিয়ে যাচ্ছে না কেন? না না, খলিফার কাছে তো বিচার নিয়ে যাবেই। যাই হোক, আমার একটু ব্যস্ততা আছে, হ্যাঁ একটু উঠলাম। হ্যাঁ ঠিক আছে, আমরাও যাই, যাত্রার বাড়ি যাই। তা তো অবশ্যই, আমি একটু বসে টসে থাকবো না। ঠিক আছে ঠিক আছে। আব্দুর রহমান, আপনি যে কলসিতে তেলের নিচে স্বর্ণমুদ্রা রেখেছিলেন তা কি জায়েদকে বলেছিলেন? না জাহাপনা, আমি সে কথা তাকে বলিনি। কেন? আমি ভেবেছিলাম সে দরিদ্র ব্যক্তি, সে যদি জানতে পারে যে কলসির মধ্যে স্বর্ণমুদ্রা আছে তাহলে হয়তো তার লোভ জাগ্রত হতে পারে, সেজন্যই বলিনি জাহাপনা। তার মানে আপনি তাকে বিশ্বাসও করেন আবার অবিশ্বাসও করেন? অবস্থার প্রেক্ষিতে দেখছি তাই প্রতীয়মান হচ্ছে। অতএব অবিশ্বাসের লেশ মাত্র যেখানে আছে সেখানে এই মূল্যবান সম্পদ গচ্ছিত রাখার আগে আপনার উচিত ছিল তৃতীয় কাউকে সাক্ষী রাখা। আপনি এবং জায়েদ ছাড়া এই বিষয়ে কি তৃতীয় কাউকে সাক্ষী রেখেছিলেন? শাহেনশাহের এই প্রশ্নের হাসূচক কোনো জবাব আমার কাছে নেই। নিজের বোকামির কথা চিন্তা করে এখন আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ঠিক আছে আব্দুর রহমান, আপনি এখন আসুন। আপনার অভিযোগটি যদি সত্য হয় তার বিচার আপনি পাবেন, আর অভিযোগটি যদি মিথ্যা প্রমাণিত হয় তার শাস্তিও আপনাকে পেতে হবে। ঠিক আছে জাহাপনা। ইবনে আমর, এই ঘটনার সঠিক বিচার কি হতে পারে এ বিষয়ে কি আপনি আমাকে কোনো পরামর্শ দিতে পারেন? সঠিক বিচারের জন্য আগে প্রয়োজন সঠিক তদন্ত। সেটাই তো বড় সমস্যা। সাক্ষী ব্যতীত তদন্ত কাজ চলবে কিভাবে? এটা নিয়ে জাহাপনার অত বিচলিত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনার সূক্ষ্মদর্শিতার উপরে আমাদের এবং রাজ্যের সকল জনগণের অগাধ বিশ্বাস রয়েছে। এই বিষয়টি আমাকে বেশি বেশি পীড়া দিচ্ছে, কারণ আমার বিচার ফয়সালার উপর তাদের অগাধ আস্থা রয়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাক্ষ্য প্রমাণবিহীন এই জটিল মামলাটির ফয়সালা আমি কি দেই সেটা দেখার জন্য, জানার জন্য। প্রিয় সভাসদবৃন্দ, খোদা না করুন এই বিষয়ে যদি কোনো ভুল রায় আমার মুখ থেকে বেরিয়ে যায়, আমি জনগণকে কিভাবে মুখ দেখাবো? আর কাল কিয়ামতের ময়দানে মহান মাবুদের কাছে আমি কি জবাব দিব? শুনেছ নাকি আব্দুর রহমান নাকি খলিফার কাছে গিয়েছে জাহিদের ব্যাপারে নালিশ নিয়ে, সেই যে তার সাথে প্রতারণা করেছে সেই বিষয়ে। তাহলে তো হলোই, এখন দেখা যাক বিচার কি হয়। তোমরা কি নিয়ে সব আলোচনা করছো? আলোচনা তো এখন একটাই, আব্দুর রহমান আর জায়েদ। হ্যাঁ, যেখানেই যাই সেখানেই তো আব্দুর রহমান আর জায়েদের গল্প শুনছি। সেটাই। তবে যেই বন্ধু তাকে এতটা বিশ্বাস করে তার সমস্ত ধন সম্পদ গচ্ছিত রেখে গেছে, তার সঙ্গে এই প্রতারণা, এটা মাটিও সহ্য করবে না। আমি কিন্তু সম্পূর্ণ দোষটা এখানে জায়েদকেই দিব। আরে ভাই, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন নাকি? না না ভাই, আমি এসেছি আপনাদের এখানে মিস্ত্রি কিনতে। শুনেছি আপনাদের এখানে নাকি খুব ভালো মিস্ত্রি পাওয়া যায়। ঠিকই শুনেছেন, যান কিনুন। কিন্তু এই এলাকায় এসেও আমি একটা বিষয় অবাক হচ্ছি। আমার জাজিরাতেও একই ঘটনা, এই জায়েদ আর আব্দুর রহমান। আচ্ছা বলতে পারেন এর বিচার কি হতে পারে? সেটা বলতে পারলে তো কাজের কাজ আমরাই করতাম। হ্যাঁ সেটাই, ওটা নিয়ে তো একটু আগে আমাদের এখানে তুমুল ঝগড়া। একবারে ঝগড়া মানে কি, ঝড় উঠে গেছে। তবে ফলাফল কিন্তু শূন্য, তাই না? শূন্য। ঠিক আছে, আমি এখন যাই, দেখি খলিফা কি বিচার করে।
আমার আবার মিষ্টি কিনতে দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখিনি আসলে। আল্লাহ চাহে তো পন্থা একটা বের হবেই। আমার মনে হয় শাহিন স্যার এখন একটু বিশ্রামে যাওয়াটাই বেহতার। না, আপনি আমাকে সঠিক পরামর্শ দিচ্ছেন না। রাজকার্যের তাকলিফ করে আমি বিশ্রামে যেতে পারি না। শুনুন, আজ রাতেও আমরা সেই দিনের মতো বের হতে চাই। আমি দেখতে চাই শিশুর আদালতের সেই বিচার প্রক্রিয়া কোথায় গিয়ে সমাপ্ত হয়। তবে একটি কথা মনে রাখবেন, এই বিষয়টি যেন কেউ জানতে না পারে। আপনি রাজ্যময় গোয়েন্দা নিয়োগ করুন, তারা স্বনামে বেনামে সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক। এই বিচারের ব্যাপারে দেশের মানুষের মনোভাব কি, তাদের দায়িত্ব হবে সেই সম্পর্কে আমাকে অবহিত করা। বুঝতে পেরেছেন তো? আরেকটি বিষয় আমর, তারা এই বিষয়ে যদি আরো নতুন কোনো তথ্য পায় সে সম্পর্কেও আমাকে অবহিত করবে। যথাজ্ঞা শাহিন শাহ, আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হবে। এইরকম একটা ঘটনা চারদিক ছড়িয়ে ভাই, গেল। ভাই সব শেষ, ভাই সব শেষ। হ্যাঁ, সব শেষ। না না, কিচ্ছু শেষ হয় নাই, কেবল তো শুরু। কিচ্ছু শেষ হয় নাই না, ঘটনা শুনলে চোখ চরক গাছ হবে, তাই না? বুঝেছেন? হ্যাঁ, তাহলে তো শুনতেই হয়। এই গতকাল রাত এশায় আমি নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখি আমার ছেলে নেই। আচ্ছা, আমি আমার স্ত্রীকে বললাম কোথায় গেছে, বলছে কয়দিন ধরেই নাকি এরকম বের হয়ে যাচ্ছে, সে জানে না। বের হয়ে যায়? হ্যাঁ, বের হয়ে যায়। কখন? সন্ধ্যার পর। এরপর আমি ওর খোঁজ করতে করতে গিয়ে দেখি আমাদের এই যে পাশে যে পাহাড় আছে, পাহাড়ের এখানে সবগুলো মিলে বসে খলিফার দরবার সাজিয়ে বিচার কাজ পরিচালনা করছে। সবগুলো কারা? কারা বলতে আমার ছেলে, আপনার ছেলে, আপনার ছেলে, আপনার ছেলে, সবার ছেলে। আমাদের ছেলে? হ্যাঁ হ্যাঁ। আরে অভিনয় করেছে তো কি হয়েছে? এটা নিয়ে মেজাজ গরম করার কি আছে বলেন তো? আরে ভাইজান, এটা দেশের আইন আদালতের উপরে কত বড় কটাক্ষ, একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, শুধু খেলা হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু সেখানে তো হচ্ছে ভিন্ন কাজ। মানে তারা অভিনয় করছে, কেউ অভিনয় করছে আব্দুর রহমান, কেউ অভিনয় করছে জায়েদ, কেউ আরো অন্যান্য অভিনয় করছে, আর সেখানে অভিনয় করছে খলিফা হারুনুর রশিদের চরিত্রে আমার পুত্র, মানে আমার ছেলে। খলিফা যদি এটা জানতে পারে কারো ঘাড়ে মাথা থাকবে ভেবেছেন? আরে কিচ্ছু হবে না। আর শিশুদের অভিনয় দেখে খলিফার মেজাজ গরম হবে না, বরং তিনি এটা উপভোগ করবেন। শিশুদের তিনি না হয় কিছুই করলেন না, কিন্তু আমরা পিতারা, আমরা যারা আছি, আমাদেরকে কি এমনি এমনি ছেড়ে দিবে? পিতাদেরও ভয় নেই, আমাদের খলিফা ওরকম মেজাজের কোনো লোকই নয়। তার মেজাজ এই লড়াই করা মোরগের মতো এত গরম না, বরং তিনি সেটা উপভোগ করবেন। হ্যাঁ, উপভোগ করবেন। ভাই, আপনারা যে কি মানুষ! থাকেন। যাচ্ছেন কেন? চলুন নামাজ পড়ে আসি। হ্যাঁ, চলুন চলুন চলুন। জি মাননীয় কুশলীগণ, আজ শুক্রবার বেলা আমর, আপনিও গভীরভাবে লক্ষ্য করুন, এই আদালতের একটি কার্যধারাও যাতে বাদ না যায়। এই ব্যক্তি শেখ আব্দুর রহমান। হুবহু জায়েদ আর আব্দুর রহমানের ঘটনা। তিনিও বহুকাল আগে পরলোক গমন করেছেন। আমি দেখতে চাই এই শিশু খলিফার কাঠগড়ায় কি রায় দেয়। আমার মনে হয় এর মধ্যেই আমি এই জটিল মামলার একটি সমাধান পেয়ে যাব। আমারও তাই মনে হয়। দেখুন দেখুন, এখনই আসামি জায়েদের উকিল কিছু একটা বলবে। এ থেকেই বোঝা যাচ্ছে যে আমার মক্কেলের কোনোই দোষ নেই। নোমায়ের কথাই আমার মনে আসলো। বলেছিল কলসিতে তেল আছে, আর এখন বলছে কলসিতে তেলের সাথে স্বর্ণ মুদ্রাও ছিল। চমৎকার, আমরা সুরাহা পেয়ে গেছি। আমর, আপনি যান, এই শিশুদের প্রত্যেকের পিতামাতাকে জানিয়ে দিন আগামী জুমাবার বাগদাদের কেন্দ্রীয় মসজিদ চত্বরে আমি তাদের ডেকেছি। আপনি রাজ্যময় এলান করে দিন আগামী জুমাবার বাগদাদের কেন্দ্রীয় মসজিদ চত্বরে আব্দুর রহমান এবং জায়েদের মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে এবং ওই দিনই এই মামলার রায় ঘোষণা করা হবে।
কি হলো, এখন কপালে ভাঁজ পড়েছে কেন? আরে ভাই, তোমার কথাই মনে হয় ঠিক হয়েছে। কেন যে সেদিন বাচ্চাদের আটকালাম না। তবে একটা বিষয় কি জানো, খলিফা কিন্তু শুধু আমাদের ছেলেদের ডেকেছে, আমাদের কিন্তু ডাকেনি। শুধু বাচ্চাদেরকে দিয়ে তিনি কি করবেন? হ্যাঁ, ওদেরকে দিয়ে কি হাডুডু খেলবেন না কুতকুত খেলবেন? হ্যাঁ শোনো, ছেলেদেরকে ডেকেছেন মানে ছেলেদের সাথে সাথে তার পিতারাও যাবে, বুঝতে পেরেছো? এটাই খলিফার কৌশল। এই যে শুনেছো, কি শুনেছো তোমরা? এই আগামী জুমাবার এই খলিফা তার দরবারে সকল শিশুদেরকে ডেকেছেন। হ্যাঁ, ডেকেছেন তো বেশ করেছেন। তো যাও, যে পুরস্কার নিয়ে এসো। এতদিন তোমার ছেলে এই খলিফা সাজছে না, যত সব। কি যে ভাই, এর মধ্যে তুমি আবার কি শুরু করলে? জানি না যে কি হয়। সকালে ছেলেটাকে ব্যাপক পিটিয়েছি। আমিও আমারটাকে পুষে দুঘা দিয়ে এসেছি। কেন ওই রকম মরণ খেলা খেলতে গেল? এখন বাচ্চা পিটিয়ে লাভ? হ্যাঁ, আমাদের আগেই ভালো করে চিন্তা করার দরকার ছিল যে এটা খলিফার প্রতি, তার প্রশাসনের প্রতি, তার বিচারের প্রতি এক কটাক্ষ। খলিফার গুপ্তচররা গিয়ে নিশ্চয়ই খলিফাকে নালিশ করেছে যে আমরা কিছু করতে না পেরে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন কি করব আমরা? বাচ্চাদের যেতে দেব? খলিফা ডেকেছেন, না যেতে দিয়ে কি কোনো উপায় আছে? এখন চলো সবাই মিলে যাই, গিয়ে খলিফার হাত পা ধরে যদি মাপ টাপ চাওয়া যায়, আর যদি না হয় তাহলে আমাদের নারী ছেড়া ধনকে জল্লাদের হাতে তুলে দিয়ে আসবো। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ, জানি না কোন অপরাধে তুমি আমাদের এমন বিপদে ফেলছো। আল্লাহ রহম করো। আল্লাহ, সম্মানিত দেশবাসীগণ, প্রিয় সভাসদ এবং কুশলীবৃন্দ, আপনারা হয়তো সবাই অবাক হয়েছেন আজ জুমার দিনে এই মসজিদ প্রাঙ্গণে কেন আপনাদেরকে ডাকা হয়েছে। কি মনে হচ্ছে? বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে ডাকার কারণে হয়তো আপনাদের কৌতূহল আরো বেড়ে গেছে। বুঝতেছে, কেউ কেউ আবার হয়তো অজানা আশঙ্কায় আতঙ্কিত আছে। জায়েদ বিন নুমায়ের এবং আব্দুর রহমানের মোকদ্দমার বিষয় হয়তো আপনারা সবাই অবগত আছেন, এবং এই মামলার রায় কি হয় সেটি জানার জন্য আপনাদের আগ্রহের কমতি নেই। আমি ঘোষণা করছি, আজকে এই মামলা প্রকাশ্যে আপনাদের সামনে পরিচালনা করা হবে এবং সেখানে যে রায় হবে তাই হবে মামলার চূড়ান্ত রায়। তবে এই মামলা আমি বা আমার কোনো সভ্য পরিচালনা করবে না, করবে আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার একদল শিশু। আমার মক্কেল জায়েদ বিন নুমায়ের এই অর্থ আত্মসাৎ করেনি, আর এই ব্যাপারে তার নিকটতম প্রতিবেশী মাহমুদ বিন আব্বাস স্বাক্ষর দেওয়ার জন্য প্রস্তুত। আমি সাক্ষীকে আদালতে হাজির করার জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। আমার ছেলে খলিফা, খলিফা। আমার ছেলে কিন্তু উকিল। দেখুন আমার ছেলে উকিল, যুক্তি দিয়ে সব প্রকাশ করে দেবে। ওনার ছেলে মনে হয় জায়েদ। আচ্ছা জনাব মাহমুদ, আপনার বাড়ি তার বাড়ি থেকে কত দূরে? 30 গজের মতো। তাহলে তো একেবারেই কাছে। ওনার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়? ওনার সাথে আমার তো প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়। ওনার উপরে
যে অর্থ আত্মসাতের মামলা হয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? প্রতিবেশী হিসেবে আমি বলবো, উনি যদি অর্থ আত্মসাৎ করেই থাকেন তাহলে তার প্রতিফল কোথায়? উনি এখনো সেই জীর্ণ বস্ত্র পরিধান করেন, পুরনো কুটিরে বসবাস করেন, সে আগের মতোই ওনার চলাফেরা। মাননীয় আদালত, আসামি জায়েদ এখনো কষ্ট করেই জীবনযাপন করছে। এতে প্রমাণিত হয় যে তার উপরে অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং অসৎ। আমার এ ব্যাপারে আপত্তি আছে মাননীয় আদালত। আসামি পক্ষের সাক্ষী জনাব মাহমুদ বলেছেন জায়েদ বিন নোমাইর এখন পর্যন্ত দিনহীন জীবনযাপন করছেন। এটা হয়তো তার একটি কৌশল হতে পারে, কেননা তিনি ভবিষ্যতে কোনো সুবিধাজনক সময়ের অপেক্ষা করতে পারেন। মাননীয় আদালত, আমি জায়েদ বিন নোমাইরকে কিছু প্রশ্ন করতে চাই। মঞ্জুর করা হলো। আচ্ছা জনাব জায়েদ, সত্যি করে বলুন তো, সেদিন আপনি আব্দুর রহমানের নিকট ঠিক কি বুঝে নিয়েছিলেন? তেল ভর্তি একটা কলস। আপনি পরে কলসির ভিতরে পরখ করে দেখেননি? না জনাব, আমি দেখিনি। আব্দুর রহমান আমাকে কলসিটি যেভাবে দিয়েছিল আমি ঠিক সেভাবেই রেখে দিয়েছি। আমি ওখানে পরখ করতে যাইনি জনাব, আমি পরখ করিনি। এবং আব্দুর রহমান ফিরে আসার পরে আপনি তাকে কলসিটি সেভাবেই ফেরত দিয়েছেন? আমি কোনোদিনই এই কলসির ভিতরে কি আছে পরখ করার জন্য কোনোদিন হাত দিইনি। আর এর ভিতরে কি আছে না আছে এটা পরখ করা তো অনেক দূর কি বাত। আমি এটা কোশ্চেন কালো করিনি জনাব, কোশ্চেন কালো করিনি। মাননীয় আদালত, মামলায় বাদী এবং বিবাদী উভয়ের দাবি সম্পূর্ণ উল্টো হলেও তাদের একটি জায়গায় কিন্তু মিল রয়েছে, সেটি হলো তেল। একজন বলছে কলসিটি ভরা ছিল সম্পূর্ণ স্বর্ণমুদ্রা দিয়ে, উপরে ছিল খানিকটা তেল। আবার আরেকজন বলছে কলসিটি ভরা ছিল সম্পূর্ণ তেল দিয়ে। কারণ তেলের কলসি হিসেবেই তিনি এটা তার বন্ধুর কাছ থেকে বুঝে নিয়েছিলেন। এখানে দেখা যাচ্ছে তেল নিয়েই মূল সংকট। অতএব আমি অনুরোধ করছি যে একজন তেল বিশেষজ্ঞকে দিয়ে এই তেলটি পরীক্ষা করা হোক। যদি তেলে কোনো মিশ্রণ পাওয়া যায় অথবা প্রমাণিত হয় যে এটা আব্দুর রহমানের সেই পুরনো তেল নয়, তাহলেই কিন্তু ব্যাপারটি একেবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তেল বিশেষজ্ঞকে দিয়ে তেলটা পরীক্ষা করা হোক। মাননীয় আদালত, আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছে, তাই এই মুহূর্তে আদালতের কার্যক্রম মুলতবি করা হোক। এটা তার শারীরিক অসুস্থতা নয়। মাননীয় আদালত, প্রধান খলিফার অনুমতিক্রমে তাকে সুস্থতার জন্য চিকিৎসার অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলাম, তাকে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলা হোক। ওদিকে তেল পরীক্ষার কার্যক্রমও চলুক। মাননীয় আদালত, পরীক্ষিত তেলের ফলাফল এখন আমার হাতে। অনুমতি দিলে এখন আমি এটি পড়ে শোনাতে পারি। আমার কাছে নয়, দেখুন নতুন খলিফা কি আদেশ দেয়। মাননীয় আদালত, পরীক্ষিত তেলের ফলাফল এখন আমার হাতে। আপনি যদি অনুমতি দিলাম।
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে বর্তমান বাগদাদের শীর্ষস্থানীয় তেল বিশেষজ্ঞদের দিয়ে গঠিত দল অত্যন্ত সুচারুরূপে আব্দুর রহমান বিন আমির আল জাবিরের কাছ থেকে প্রাপ্ত কলসির তেল পরীক্ষা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উক্ত কলসির তেল পুরোটাই নতুন। তবে এই তেলে সামান্য কিছু পুরাতন তেলের মিশ্রণ পাওয়া গিয়েছে। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। এই দুষ্কর্মের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। এই দুষ্কর্মের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। আমাকে শাস্তি দিন জামানা, আমাকে শাস্তি দিন। আমি নই, আপনার যা আর্জি তা নতুন খলিফার কাছে পেশ করুন। তিনি যে রায় দেবেন সেটাই কার্যকর হবে। আমাকে শাস্তি দিন হুজুর, আমাকে শাস্তি দিন। আমি প্রতারণা করেছি, আমি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছি, আমি একটি প্রতারক। আমি আমি আমার বন্ধুর কলসির ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো সব নিয়ে নিয়েছি। আমি প্রতারণা করেছি, আমি প্রতারক। আমি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আব্দুর রহমান, তুমি আমাকে শাস্তি দাও ভাই, তুমি আমাকে শাস্তি দাও। আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি ভাই, আমাকে তুমি শাস্তি দাও। আপনি আপনার বন্ধুর হক নষ্ট করেছেন, অতএব আপনার কি শাস্তি হবে সেটা তিনি ঠিক করবেন। বলুন আব্দুর রহমান বিন আমির আল জাবির, আপনি আর কি শাস্তি চান? মাননীয় আদালত, সে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার চোখের সামনে সে শাস্তি পাবে আর আমি চেয়ে চেয়ে দেখব, এমন দৃশ্য যেন আল্লাহ আমাকে স্বপ্নেও না দেখান। মাননীয় আদালত, আপনি তাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন মাননীয় আদালত, আমি তার শাস্তি চাই না। আপনি এসব কি বলছেন আব্দুর রহমান? তাকে বলতে দিন, বাধা দিবেন না। মাননীয় আদালত, আমি মনে মনে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম এই স্বর্ণ মুদ্রার অর্ধেক আমি জায়েদকে দিয়ে দেব। এখন না হয় জায়েদ অর্ধেকটা নিয়ে নিল। মারহাবা, মারহাবা। আব্দুর রহমান ক্ষমাশীল, তিনি এই গুণে গুণান্বিত। মহান আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। মাননীয় আদালত, এখানে আমার কিছু বলার ছিল, অভয় দিলে বলতে পারি। নির্ভয় বলুন। আব্দুর রহমান ক্ষমাশীলতার মহৎ গুণে গুণান্বিত। বলা চলে সে একটি আল্লাহর রং ধারণ করেছে। এ নিয়ে আমার গর্ববোধ হচ্ছে। বন্ধুত্ব বলে একটি কথা আছে, আর এটার আলাদা একটি মর্যাদা আছে। বন্ধুর প্রতি বিশ্বাসের মর্যাদা ধ্বংস করার অপরাধে জায়েদ বিন নুমায়েরের কিছুটা হলেও শাস্তি হওয়া দরকার। আপনি এটা আব্দুর রহমানের কাছে পেশ করুন। ইতিহাসের কাছে আজকের এই দরবার দায়বদ্ধ থাকবে। সেই দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জায়েদ বিন নুমায়েরের কিছুটা হলেও শাস্তি আপনার কাছে প্রার্থনা করছি। মাননীয় আদালত, তাকে অর্ধেক স্বর্ণ মুদ্রা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হোক। আমি এই দেশ থেকে চাই না। আহা, এটা বিচারের দরবার, এখানে অনুমতি নিয়ে কথা বলতে হয়। তাহলে আব্দুর রহমানের মতামত অনুযায়ী কলসির অর্ধেক স্বর্ণমুদ্রা জায়েদকে দিয়ে দেওয়া হলো এবং এই দেশ থেকে তাকে বের করে দেওয়ার আদেশ দেওয়া হলো। আজ এই আদালত এখানে সমাপ্ত ঘোষণা করা হলো এবং এই মামলা এখানে সমাপ্ত করা হলো। আমি চাই না অর্ধেক স্বর্ণমুদ্রা জামাতা, আমি অর্ধেক স্বর্ণমুদ্রা চাই না জামাতা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ধন্যবাদ।
আল্লাহ তোমাদের রহম করুক। ছোট ছোট মাসুম বাচ্চারা তোমরা ভালো থেকো।